দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাষ্ট্র, রাজনীতি ও নির্বাচন এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন রাশিদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব রাশিদ খান, আপনার কাছে আসি যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিশ্চয়ই সরকারের। আমরা এখন তথ্য আগ্রাসনের শিকার হচ্ছি ভারতের পক্ষ থেকে। ভারতের বিজেপি নেতারা বাংলাদেশ বিরোধী প্রায় প্রতিদিনই ষড়যন্ত্রমূলক নানান বক্তব্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানে সরকারি ভাবে বলি যে আসলে পদক্ষেপের জায়গাগুলো আসলে কি দেখছি? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। পদক্ষেপ বলতে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনার তাকে তলব করা হয়েছে এবং সরকার তার জায়গা থেকে ভারতের যারা সংশ্লিষ্ট অথরিটি সেই অথরিটির সাথেও কথা বলেছে এবং প্রতিবাদ লিপি দিয়েছে। সরকার পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এটি আসলে আরও বেশি কৌশলী হতে হবে, এটি আরও বেশি কূটনীতিক হতে হবে। দেখেন, এই সরকারের দুর্বলতা আছে। শুধুমাত্র যদি মনে করা হয় যে ভারতের টানা সমালোচনা করব আর এতেই বাংলাদেশের যে স্বার্থ সেটি হাসিল করা যাবে, আমি মনে করি না। আমি মনে করি যে ভারতের সাথে যে ন্যায্যতার সম্পর্ক, ভারতের সাথে যে ধরনের আমাদের বোঝাপড়ার সম্পর্ক, সেটি স্থাপন করাও কিন্তু এই সরকারের দায়িত্ব। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যে সম্পর্ক ভারতের সাথে তৈরি করেছিল সেটি ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। এটি কিন্তু আওয়ামী লীগ প্রকাশ্যভাবেই কিন্তু বলেছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এবং রাখি বন্ধনের সম্পর্ক, শুধুমাত্র দেওয়ার সম্পর্ক। শেখ হাসিনা নিজেই বলেছিল যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। আসলে আমরা তাই দেখছি যে শেখ হাসিনাকে পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে কিন্তু আশ্রয় দেয়নি। একমাত্র ভারত অবৈধভাবে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমার কথা হলো যে শেখ হাসিনা এখন বৈধভাবে নাকি অবৈধভাবে, সেটিও কিন্তু জানতে চাওয়া এই সরকারের দায়িত্ব। শুধুমাত্র রেড অ্যালার্ট জারি করে বসে থাকলে হবে না। শেখ হাসিনাকে এনিহাউ বাংলাদেশে ফিরিয়ে আনার যে কূটনীতিক সম্পর্ক সেটি তৈরি করতে হবে, অন্যথায় কিন্তু গণহত্যার বিচার সম্ভবপর হবে না। গণহত্যার মাস্টারমাইন্ড কিন্তু শেখ হাসিনা, গণহত্যার মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এই যে সাঙ্গপাঙ্গ যারা ছিল আরাফাত, হাসান মাহমুদ, বাহাদুর নাসিম, জাহাঙ্গীর কবির, তারা কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমরা শুনছি যে এরা প্রত্যেকেই ভারতে পালিয়ে গেছে। এদেরকে ফিরিয়ে না এনে যতই আপনি ভারতকে নিয়ে বিষেধগার করেন, ভারতকে নিয়ে শুধুমাত্র জনতুষ্ট সমালোচনা করেন, এর মাধ্যমে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের স্বার্থ রক্ষা সম্ভবপর হবে না। সেজন্য আমরা যেটি সরকারকে বলবো যে যে পদক্ষেপগুলো ইতিমধ্যে নিয়েছে, যে ভারতীয় হাই কমিশনারকে তলব করা, ভারতীয় একজন সচিব তাকেও, আপনার পররাষ্ট্র সচিব সম্ভবত তাকেও তলব করা হয়েছিল। তো সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সবথেকে বড় যে পদক্ষেপ সেটি হলো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা এবং যে বন্দি চুক্তি আছে সেটির বাস্তবায়ন ঘটানো। এর বাইরে আমি মনে করি যত পদক্ষেপ নিক সেগুলো আসলে মেকি। সেই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের আসলে কোনোভাবেই স্বার্থ রক্ষা হবে না, গণহত্যার বিচার করতে হবে। এই জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনাই হবে একমাত্র এবং এক নম্বর পদক্ষেপ। জি, শেখ হাসিনার যে সরকার বিরোধী অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী যে উস্কানিমূলক যে বক্তব্যগুলো সেগুলো ভারত সমর্থন করে না, এমন একটি বিবৃতি আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা লক্ষ্য করেছি। এর বাস্তবায়ন কবে দেখবো সেটা আসলে সময়ের ব্যাপার। কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে যে গত 4 মাসের যে প্রভাব সেটি কোন দিকে যাচ্ছে এখন পর্যন্ত আপনার কাছে মনে হয়? দেখেন, যতই তারা এই কথা বলুক না কেন, তারা কিন্তু বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে না। তারা নানানভাবে সেখান থেকে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এবং এই ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত এবং বিজেপি নিজেই জড়িত, নরেন্দ্র মোদী নিজেই জড়িত। তার দেখেন, তার একজন নেতাকে দিয়ে সে সীমান্ত অবরোধ করছে, নানান ধরনের বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য দেওয়াচ্ছে। যদি এটি সরকারের বক্তব্য না হয় তাহলে ওই নেতাকে অবশ্যই বিজেপি বহিষ্কার করত। সেই শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত বহিষ্কার করে নাই। এবং একই সাথে দেখেন যে বিজেপির অন্যান্য নেতারাও কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিয়ে নানান ধরনের চক্রান্তমূলক বক্তব্য দিয়েছে। আমার কথা হলো যে শেখ হাসিনা সেখানে বসে প্রতিনিয়ত তিনি অডিও ফাঁস করছেন। তাকে কেন বিজেপি সরকার তলব করছে না? তাকে কেন হেফাজতে নেওয়া হচ্ছে না? তাকে আপনি একটি রাজপ্রাসাদে রাখবেন আর আপনি শুধুমাত্র বক্তব্য দিবেন যে আমরা
আমাদের সরকারের মাধ্যমে এই বক্তব্য প্রদান করাচ্ছে না, তিনি নিজেই তার ডিভাইস ব্যবহার করার মাধ্যমে এ ধরনের বক্তব্য দিচ্ছেন। এটি আসলে খুবই হাস্যকর। আমরা মনে করি যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে তারা যথোপযুক্ত সম্পর্ক তৈরি করবে, ন্যায্যতার সম্পর্ক তৈরি করবে, জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করবে, তাহলে অবশ্যই ভারতের উচিত এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং একই সাথে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার পরে কিভাবে এইভাবে একের পর এক অডিও ফাঁস করার মাধ্যমে বাংলাদেশের যে জনগণের সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আপনি দেখেন যে আগামীকাল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর, এই দুটি দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা করেছে। এর আগে আমরা দেখেছি যে 10 নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু মাঠে নামার পায়তারা করেছিল এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু মাঠেও নেমেছিল। এখন শেখ হাসিনা একের পর এক অডিও কেন ফাঁস করে? তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য। যেহেতু তিনি ভারতে বসে প্রেস কনফারেন্স করতে পারেন না, যেহেতু বাংলাদেশের কোনো মিডিয়া সরাসরি তার বক্তব্য প্রচার করার কোনো সুযোগ নাই, এই জন্য একটি ষড়যন্ত্রের ছক তৈরি করেছে যে অডিও ফাঁসের নাটক, তার একজন নেতার সাথে একজন কর্মীর সাথে তিনি এইভাবে নাটক মঞ্চায়ন করছেন, আর সেগুলো বাংলাদেশের মিডিয়া সুন্দরভাবে ফলাও করে প্রচার করছে। বাংলাদেশেও তো আমরা দেখেছি হাসিনার পেতাত্তা মিডিয়া কর্মীরা, হাসিনার পেতাত্তা মিডিয়ার মালিক, এখনো পর্যন্ত কিন্তু গণমাধ্যমের সংস্কার হয়নি। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুটা হয়তো সংস্কার হয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই মিডিয়ার মালিকানা এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। সেই যারা দালাল সাংবাদিক ছিল কয়জনকে, 3-4 জনকে হয়তো আপনি আইনের আওতায় এনেছেন, কিন্তু যারা বাংলাদেশের গণমাধ্যমকে ধ্বংস করেছে তার জন্য দায়ী কারা? তার জন্য দায়িত্ব সাংবাদিকদের একটি অংশ, যারা প্রধানমন্ত্রীর বিভিন্ন কনফারেন্সে গিয়েছেন, গণভবনে ঢুকেছেন, বঙ্গভবনে ঢুকেছেন, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। সেই তারাই কিন্তু আমরা দেখছি ছলে বলে কৌশলে তারা কিন্তু হাসিনার যে সংবাদ সেটি প্রচার করছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে আইন করে হাসিনার এই অডিও ফাঁসের যে নাটক এবং একের পর এক যে ফাঁস হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করছে, এটি আইন করে বন্ধ করতে হবে। বাংলাদেশের কোনো গণমাধ্যমে, কোনো সংবাদপত্রে, কোনো টেলিভিশনে, এমনকি ফেসবুক, এমনকি ইউটিউবে, সেখানে কোনোভাবেই হাসিনার এই অডিও প্রকাশ করা যাবে না, সেই আইন জারি করতে হবে। তাহলেই কিন্তু বাংলাদেশকে স্থিতিশীল রাখা সম্ভবপর হবে। অন্যথায় যে আগামীকাল এবং 16 ডিসেম্বর তারা যে মাঠে নামতে চায়, এখন তো সবার মধ্যে একটি দুশ্চিন্তা, সরকারও এক ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। এখন কি মাঠে তাহলে আমরা থাকবো নাকি থাকবো না? আপনি জানেন যে 10 নভেম্বর আমরা কিভাবে প্রত্যেকটা জায়গায় পাহারা বসিয়েছি, কিভাবে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু ছিলাম। এবারও কি তাহলে আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করে, আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে না জানিয়ে আমরা কি তাহলে রাজপথ পাহারা দিব? এইভাবে কতদিন? সুতরাং আমি মনে করি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করা এবং যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত, যাদের ইন্ধন ছিল, আমরা তাদেরকে কিন্তু চিনি, জানি, আমরা দেখেছি তারা কি ভূমিকা রেখেছে, তাদেরকে ভারত থেকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। এটি এই সরকারের একমাত্র পথ, একমাত্র পদক্ষেপ। এর বাইরে যতগুলো পদক্ষেপ নেবে আমি মনে করি সেগুলো খুব বেশি কার্যকরী হবে না। আপনার কাছে আমি একটু, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসতে চাই, আসলে এই যে গত 4 মাসে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি যেসব বিষোদ্গার, তথ্য আগ্রাসন, নানান ধরনের বিবৃতি, বিজেপি নেতাদের সীমান্তে এসে বসে থাকা, এই ধরনের ঘটনা, এতে কি মনে হয় যে মানে বাংলাদেশেরই শুধু ভারতকে প্রয়োজন নাকি ভারতেরও বাংলাদেশকে প্রয়োজন? আপনার কাছে কি মনে হয়? অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার সহ বক্তাকে। দেখুন, প্রয়োজনের কথা যখন আপনি বলবেন, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, তখন কিন্তু আশেপাশে যে কয়টি রাষ্ট্র আছে প্রত্যেক রাষ্ট্রকেই তার প্রয়োজন, যখন যদি আমি সাদা মাথায় কথা বলি। এখন প্রশ্নটা হচ্ছে যে ভারতের প্রয়োজনীয়তা কতটুকু আর আমাদের প্রয়োজনীয়তা কতটা, সেটা একটু জানতে চাই। সেটি হচ্ছে মূল প্রসঙ্গ। এখন আপনি যখন এই প্রসঙ্গে আসবেন তখন এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন ভারতের এই মোদি গভর্নমেন্ট আসার পর থেকে তার পররাষ্ট্রগত পলিসি এবং তার অনৈতিক ইন্টারভেনশনের কারণে তার আশেপাশের প্রতিটি রাষ্ট্রের সাথে তার একটি বৈরিপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের সাথে তার ঐতিহাসিকভাবে একটি সম্পর্ক বিদ্যমান, দ্বন্দ্বপূর্ণ। চীনের সাথেও তার ঐতিহাসিক একটি দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক রয়েছে, প্রতিযোগিতামূলক সম্পর্ক রয়েছে। এই দুটাকে আপনি বাদ দেন, এটা বড় ফিগার। কিন্তু আপনি দেখবেন যে নেপালের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খেয়াল করে দেখেন, নেপালেরও কিন্তু বেশিরভাগ নাগরিকই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু সেই রাষ্ট্রটার মধ্যেও সে এতটা ইন্টারভেন করলো যে এক পর্যায়ে যখন
সে বলল যে নেপালের লোকজন যখন বলল যে আমরা এই ইন্টারভেনশন মানি না, তখন তারা বিশাল পরিমাণে তাদের যে কয়লা সাপ্লাই ছিল সেটা তারা দেয়া বন্ধ করে দিল, বললো যে আমরা কয়লা সাপ্লাই করব না। এবং নেপালে তো আপনার ভীষণ রকমের বন উজাড় করা হলো, এবং নেপালের সাথে ভারতের সম্পর্কটা অত্যন্ত আধিপত্যশীল একটি সম্পর্ক বিরাজ করলো। মালদ্বীপের সাথে আপনি দেখেছেন কিছুদিন আগের ঘটনা, সেখানেও কিন্তু একই ধরনের ইন্টারভেনশন ভারত করতে গেল, সেখানেও একই ধরনের মৈত্রীর সাথে তার বাজাবাজি হলো। এবং আপনার মনে আছে যে তখন মালদ্বীপের, যেহেতু মালদ্বীপের দেখেন মালদ্বীপের শুধু পররাষ্ট্রগত সম্পর্ক না, অর্থনৈতিক সম্পর্ক, মনে করেন মালদ্বীপও কিন্তু ট্যুরিস্ট বেস, তার কিন্তু ভীষণ ইনকাম ট্যুরিজম থেকে। তখন তার ওখানে যাতে ট্যুরিস্ট হিসেবে লোকজন না যায় সেজন্য খোদ নরেন্দ্র মোদী নিজে লাক্ষাদ্বীপের একটি অ্যাডভার্টাইজ করলো তাদেরই সাথে। তাহলে আপনি এবার চিন্তা করে দেখেন, ভারতের একটি রাষ্ট্র, এত বড় একটি রাষ্ট্র, তার সাথে আপনার নেপালের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্রের সমস্যা, মালদ্বীপের সাথে সমস্যা, তার সাথে চীনের সমস্যা, তার সাথে পাকিস্তানের সমস্যা, একমাত্র তার আধিপত্য মেনে নেওয়া রাষ্ট্রটি ছিল বাংলাদেশ। এবং এখানে একটা শব্দ থাকে, সেটা হচ্ছে আড়াই হাত। আড়াই হাত আমরা কেন বলি? আপনি খেয়াল করে দেখেন, সীমানা যদি আপনি দেখেন, ভারতের সীমানাতে যদি দেখেন, তার সীমানাতে এখন 3 দিকে কিন্তু সে এখন অশান্তিকর একটা পরিস্থিতিতে পড়ে গেছে, যেটি কিনা ভারতের জন্য কোনোভাবেই সুখকর নয়। এবং এই যে ভারতের জন্য যে বাংলাদেশকে ভারতের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা ভারত অনেক আগে থেকে কিন্তু জানে বিধায় সে আমাদের দেশের একটি মাত্র সরকার, আওয়ামী লীগ সরকার, যেই সরকারকে সে মনে করে যে শুধুমাত্র ভারতের সাথে এই গভর্নমেন্টই সার্ভ করতে পারবে, এরকম একটি ধারণা ভারতকে দেওয়া হয়েছে এবং ভারত সেটা লুফিয়ে নিয়েছে। এবং তার অনেকগুলো চিত্র আমাদের সামনে আছে। আপনি 2014 সালের সুজাতা সিং এর ইন্টারভেনশন থেকে একবার চিন্তা করেন, আপনি 2018 বলেন, এমনকি এই বছর যে 7ই জানুয়ারি যেই আমি তুমি ডামি ইলেকশনটি হয়েছে, সেই ইলেকশনটিও যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি কি দেখতে পাবেন? তাহলে আপনি দেখতে পাবেন যে এই পুরো প্রক্রিয়াটাতে মূল যেই মানে কি বলবো চাবিকাঠি যার হাতে ছিল, সেটি ছিল হচ্ছে ভারতের হাতে। এটি কিন্তু এককভাবে শেখ হাসিনার হাতে ছিল না। তাহলে এটা কেন ছিল? তার কারণ হচ্ছে ভারত তার নিজের আধিপত্য কায়েমের জন্য তার এই রাষ্ট্রটিকে ভীষণভাবে প্রয়োজন। আপনি জানেন যে সিকিম কিন্তু প্রথমে স্বাধীন একটি রাজ্য ছিল, পরবর্তীতে সিকিম কিন্তু ভারতের ভিতরে ঢুকে যায় এবং ভারতের যে প্রজেক্ট ছিল সেই প্রজেকশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ভারতীয় ইকোনমি দেখেন, অতি সত্বর ভারত এত বিরক্ত হয়েছে কেন বা এত কনসার্ন কেন তার? বাংলাদেশের পর্যটক গত বছরের ভারতীয় হিসাব অনুযায়ী, টাইমস ইন্ডিয়া এসব হিসাব অনুযায়ী, ভারতের পর্যটকের সর্বোচ্চ পর্যটকের দ্বিতীয় পর্যটক ছিল হচ্ছে বাংলাদেশিরা। এখন সেই পর্যটক কমে গেছে। পর্যটক যাওয়া মানে কি? কোনো দেশে পর্যটক যাওয়া মানে হচ্ছে সেই দেশে অর্থনীতি বুম হওয়া। ওখানের হোটেলগুলো বন্ধ, পুরা কলকাতার এই হোটেলগুলো কিন্তু আপনি ভারতীয় রিপোর্ট টেলিভিশন চ্যানেল দেখবেন, তারা বলছিল যে হোটেলগুলো এখন বন্ধ হয়ে আছে, কে যাবে সেখানে? তাহলে এখানে একটা বিশাল প্রকার ইকোনমিক ধাক্কা পেয়েছে। দ্বিতীয়, মেডিকেল ট্যুরিজম, তাদের এত বড় ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান ইনকামের 5th অবস্থানে অবস্থান করতো বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের 5ম ইনকাম সোর্স অফ ইনকামটি ছিল বাংলাদেশের। তাহলে এখন এই সরকার আসার পরে প্রথম তারা তো মনে করেছে যে এতটা চাপ পড়বে না, এই চাপটা তাদের কাছে এখন খুবই দৃশ্যত। যখন গতকালকে 62 মেট্রিক টন মনে হয় 62 টন সয়াবিন তেল নিয়ে আসা হলো, পাকিস্তান থেকেও জিনিসপত্র নেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা কি করছি? আমরা এখন আমাদের কৃষিজ পণ্যগুলো অন্য দেশ থেকে আনতে যাচ্ছি। আপনাকে একটা কথা বলি, ভারতের প্রচুর রিপোর্ট আছে যেখানে কৃষকরা এতটা দারিদ্র্যপূর্ণ জীবনযাপন করে যে তারা আত্মহত্যা করতে বাধ্য হন। এই যে কৃষক, এই কৃষক কিন্তু অ্যাগ্রো ইকোনমির উপর নির্ভরশীল। এবং এগ্রির পণ্য কি জানেন? এগ্রির পণ্য কিন্তু আপনি সব পণ্য কিন্তু কোল্ড স্টোরেজ করবেন না, আপনি পণ্যটাকে পাঠাবেন পার্শ্ববর্তী দেশে পাঠানো যত সহজ, তত সহজ কিন্তু অন্যান্য পণ্য পাঠানো নয়। তাহলে ভারতের মাথায় এখানে একসাথে 3টা জিনিস কাজ করছে। তাহলে সেই জায়গায় এত প্রয়োজন যেখানে বাংলাদেশকে, সেখানে তারা এই ধরনের বিষোদগার, তথ্য আগ্রাসন, বাংলাদেশের সীমান্তে এগুলো কেন করছে? কি নতজানু করে রাখার জন্য নাকি? না, শুধু নতজানু করে রাখার বিষয় না, এগুলো করছে। আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো এখানে নতজানুর বিষয় না, এখানে দুটো বিষয় কাজ করছে। 1 নম্বর বিষয় কাজ করছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, which is very important। অর্থাৎ আপনি খেয়াল করবেন মোদি গভর্নমেন্টের সাথে কিন্তু মমতার সম্পর্ক সবসময় একটি অশান্তপূর্ণ সম্পর্ক।
এবং কোনোভাবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে খুব একটা পাত্তা দিতে চান না। একই সাথে মোদি কি করছে, এই অশান্তিটা সীমান্ত দিয়ে হচ্ছে না, তার মানে এখানকার কলকাতার পশ্চিমবঙ্গের লোকজনকে আমি বাংলাদেশের সাথে বিতৃষ্ণা এবং এখানে একটা করব, তাতে করে মমতার যে আধিপত্য আছে সেটাকে আমি আসলে খারিজ করতে চাই, এটা তাদের এক। আর 2 নাম্বার পলিসি হচ্ছে আমাদের যে সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো ওখানে বসে আছেন, তাকে যে কোনো অর্থে আবার মসনদে না ফেরাই রাজনীতিতে ফেরানো আমার জন্য জরুরি। ভারতের রাজনীতি এখন আরো বড়, আমরা খুব কনসার্ন আছি যে আমাদের নিয়ে ভারত চাচ্ছে বাংলাদেশকে একটি মিলিটেন্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে, একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে, এটি তার রাজনীতির অন্যতম মাধ্যম। ধন্যবাদ। আমি এই আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। এই যে বিগত 15 বছরের যে গুম খুন আয়নাঘরের জন্য ক্ষমা চেয়েছে র্যাব ডিজি এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ না করার অঙ্গীকার করেছে, যারা আসলে অপরাধ নিয়ন্ত্রণ করে তারাই যদি এই ধরনের অপরাধে জড়িয়ে যায়, বিগত সরকারের আমলে আমরা এটি সবচেয়ে বেশি দেখেছি। এর পেছনে আসলে কারণটা কি, মানে রাজনীতি কি মূল কারণ? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেটি বলবো যে আসলে রাজনীতি মূল কারণ, কারণ যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো আসলে নিজ থেকে অপরাধটা করে না, তাদেরকে হুকুম দেওয়া হয়। এবং যে ধরনের একটি সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছিল, সেখানে আপনি দেখবেন যে প্রমোশন পাওয়ার একটি প্রতিযোগিতা, মানে যে যত বড় অপরাধী, যে যত বেশি অপরাধ করতে পারবে এবং সরকারের গোলামি করতে পারবে তাদেরকেই প্রমোশন দেওয়া হচ্ছিল। সেই জায়গা থেকে অনেকে দেখবেন যে ভালো মানুষও এই শুধুমাত্র প্রমোশন পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে খারাপ হয়ে গেছে। আমি এরকম অসংখ্য মানুষকে দেখেছি যারা ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে খুব ভালো ছিল। যেমন দেখেন, আমি ওই এডিসি হারুন, কুখ্যাত শাহবাগ থানার, যিনি পরবর্তীতে ছাত্রলীগের দাঁত ভেঙে দেন মেরে, এবং পরবর্তীতে ধরনের অনেক অন্যায় অপরাধ করেছেন, আমাদের উপরে জুলুম করেছেন, আমাদের নিয়ে মিথ্যা মামলা দিয়েছেন। আমি ক্যাম্পাসে শুনেছি যে এই মানুষটি ক্যাম্পাসে খুব চুপচাপ থাকতেন, খুব মানে একদম মানে পড়াশোনার মধ্যে থাকতেন। সেও দেখেন যখন বিসিএস ক্যাডার হলো সেও খারাপ হয়ে গেল। সে এত বড় মাস্তান, এত বড় সন্ত্রাস হয়েছিল। আমি কিন্তু ওই ডিবি হারুনের কথা বলছি না, আরেকজন এডিসি হারুন ছিল শাহবাগ থানায়, চেনার কথা। আমি শুনেছি সে ভালো ছেলে ছিল, হ্যাঁ, এও দেখুন খারাপ হয়ে গেল। এই যে আপনার আবরারকে যারা হত্যা করলো তারা তো বুয়েটে পড়াশোনা করে, তারাও দেখেন মেধাবী ছাত্র, তারাও খারাপ হয়ে গেল। অর্থাৎ সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে ভালো থাকাটাই আসলে এক ধরনের মানে কি বলবো, মানে এক ধরনের সংকুচিত জায়গাটা হয়ে গেছিল, মানে ভালো থাকা যেত না, সবাই খারাপ হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তো সেই জায়গায় এই জায়গা থেকে আমি বলবো আসলে এই সংস্কৃতি তৈরির জন্য অবশ্যই রাজনীতিবিদরাই দায়ী এবং বিশেষ করে আওয়ামী লীগ দায়ী। তবে আমি আবার এটিও দেখেছি যে এত কিছুর মধ্যে অনেকে কিন্তু ভালো ছিল, তারা কিন্তু এখন আবার এই সরকারি বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রমোশন পাচ্ছে। তবে এটিও বলতে হবে যে 15 থেকে 16 বছরে আওয়ামী লীগ যে ধরনের একটি রেজিম তৈরি করেছিল, আপনি চাইলেই পুলিশের মধ্যে দেখেন যে 90%, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে দেখেছি যে 90% আওয়ামী লীগের বা আওয়ামী লীগের পরিবারের কোনো না কোনোভাবে জড়িত আওয়ামী লীগের সাথে। এখন আপনি যদি একসাথে 90% সরিয়ে দেন বা তাদেরকে আপনি চাকরিচ্যুত করেন, তাহলে পুলিশ তো চলবে না। ঠিক একইভাবে র্যাবের মধ্যেও একই অবস্থা, সেনাবাহিনীর মধ্যেও ঊর্ধ্বতন পর্যায়ে এরকম আওয়ামী লীগের সুবিধাভোগী বলেন বা আওয়ামী পরিবারে সেরকম ব্যাকগ্রাউন্ডের মানুষজনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। কয়েকজনকে হয়তো সরানো হয়েছে, কিন্তু আসলে অধিকাংশ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। তো এই সমস্যাগুলো আসলে আমি মনে করি যে একটু সময় লাগবে, সময়ের সাথে সাথে এগুলোর সমাধান করা সম্ভব হবে। প্রশ্ন যেতে চাই যে আপনি রাজনীতি করেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। আজকে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো বলছে যে যারা রাজনীতিবিদ ক্ষমতায় আসলে তারা মূল সংস্কারটা করবে। সে প্রেক্ষিতে তিনি বলেছেন যে রাজনৈতিক দল ছাড়া যদি সংস্কার না হয় গত 53 বছরে, তাহলে সংস্কার হলো না কেন? দেখেন, আমি দুঃখের সাথে এবং ক্ষমা চেয়ে একটি কথা বলি। আমি যখন 18 সালে আমি কারাবন্দী হলাম, আমার মা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করেছেন, আপনারা কাভার দিয়েছেন, আপনারা জানেন। সেই সময় কিন্তু এই রেজওয়ানা আপার কাছে আমার মা গিয়েছিলেন। তিনি কি আমার জন্য একটি কথা বলেছেন? রাজপথে নেমেছেন? কোথাও বলেছেন যে রাশেদ খানের মুক্তি চাই? যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের দাবিতে তো আমিও নেমেছিলাম, আমি জেল খেটেছি। তো এখন যদি তিনি এসে সরকারে গিয়ে তিনি এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেন, আমি গ্রহণ করব না, কারণ এই মানুষগুলোকে আমি চিনি।
আমার বিপদের সময় বা আমাদের বিপদের সময়, ছাত্রদের বিপদের সময় আমরা তো খুব বেশি এই উপদেষ্টাদের কয়জনকে পেয়েছি? একমাত্র আসিফ নজরুল ছাড়া আমি বলতে চাই যে কোনো উপদেষ্টা কোনো ছাত্রদের পাশে ছিল না, একজনও না। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এবং একজনও ছিল না। সেই জায়গা থেকে তিনি যেটি বলেছেন, আমি মনে করি এই বক্তব্য বেমানান। তিনি গত আওয়ামী লীগের আমলে তার ভূমিকা কি? তিনি রাজপথে কয়দিন ছিলেন? তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কয়টি বক্তব্য দিয়েছেন? কয়দিন আওয়ামী লীগের পতন চেয়েছেন? রাজনৈতিক দলগুলো তো সংগ্রাম করেছে এই আন্দোলনে। রিজওয়ানা হাসানের কথা, অবশ্যই রিজওয়ানা, আমি সবার কথা বলবো। ওনার স্বামীও মনে হয় গুম, ওনার স্বামী গুম হয়েছিল, উনি প্রতিবাদ করেছেন স্বামীর জন্য, আমাদের জন্য তো করেন নাই। আচ্ছা, গণতন্ত্রের জন্য তো নামেননি, অন্যদের জন্য নামেননি। আমরাও তো গুম হয়েছিলাম, আমরাও তো গ্রেপ্তার হয়েছি, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আপনি নাহিদকে দেখেছেন, তাকে ছেড়ে দিয়েছে এই কারণে তার যে নির্যাতনের দৃশ্য দেখেছেন। আমাদের রিমান্ডে, আমি একটানা 15 দিন রিমান্ডে ছিলাম এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। এই গণঅভ্যুত্থানের বিস্তার আমরাই বপন করেছি। আমাদের অত্যাচারটা আপনি দেখেন নাই, কারণ রিমান্ডে নির্যাতন করলে সেটি দেখা যায় না। এখনো পর্যন্ত সেই দৃশ্য যদি চোখের সামনে ভাসে, মনে হয় যে পৃথিবীতে আমি আর বেঁচে নাই। এভাবে আমাদেরকে অমানসিকভাবে, শুধু আমি না, আমাদের অন্যান্য সহযোদ্ধা সবাইকে এভাবে নির্যাতন করেছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এইভাবে গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। বাংলাদেশ কিন্তু এক ধরনের ভারতের ষড়যন্ত্র ছিল। কোনোভাবেই কোনো সরকারকে আপনার ভারত সবসময় চেয়েছে যে তার গোলামি করবে, হ্যাঁ, তাকে দিয়ে অপকর্ম করাবে এবং তাকে টিকে রাখতে চেষ্টা করবে। আওয়ামী লীগকে দিয়ে এটি করেছে। বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল ষড়যন্ত্র করেছে, যে কারণে সংস্কারটা হয়নি। এই কথাও কিন্তু বলতে হবে যে বাংলাদেশের 53 বছরের যে ইতিহাস, এই ইতিহাস ভারতের ষড়যন্ত্রের ইতিহাস। এই ইতিহাসে আপনি কোনোভাবেই সংস্কারের জায়গাটা ছিল না, সুযোগটা ছিল না। কারণ কি? কারণ এখন যেভাবে ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে বলতে পারছি, ওই সময় তো পারি নাই, কেউ তো বলে নাই। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পক্ষে গুম হয়েছে, খুন হয়েছে, লড়াই করতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে অবজ্ঞা করে কথা বলা যাবে না। শুধুমাত্র আওয়ামী লীগের কথা রেজওয়ানা আপা বলতে পারে যে আওয়ামী লীগ তারা সংস্কারের পথে যায়নি, দীর্ঘদিন ধরে তারা ক্ষমতা ধরে রেখেছিল, বাংলাদেশের জনগণের চিন্তা তারা করে নাই। কিন্তু একপাক্ষিকভাবে বা তিনি যদি এইভাবে গতানুগতিকভাবে এইভাবে দোষারোপ করেন, সেটি অন্তত মানব না। দলগুলোর ইলিয়াস আলীকে গুম করে দিল, আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেকটা আন্দোলনে তাকে ধরে নিয়ে যেত, আমাদের সভাপতি নুরুল হক নূরকে গ্রেপ্তার করলো। রাজনৈতিক দলগুলোর ভূমিকা কোথায় নাই? তাদের ভূমিকা কোথায় ছিল? আমি সেই প্রশ্ন করছি। এই যে 30 সেকেন্ডে শেষ করি, এই যে সরকার গঠন করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে সব থেকে দুর্বল সরকার গঠিত হয়েছে। এই সরকারে কয়জন বিপ্লবী, কয়জন ছাত্রদের সাথে আন্দোলনে ছিল? অনেকে বিভিন্নভাবে আপনার বন্ধু বান্ধবের সরকার বলছে, অনেকে যে একজন বন্ধু উপরের পদে নিয়োগ পেয়েছে, সেই বন্ধু বাকিদেরকে বসিয়েছে। বন্ধু বান্ধবের সরকার, একটি ক্লাব গঠিত হয়েছে। তো এই সরকার কিভাবে আপনার সংস্কার করবে আপনি বিশ্বাস করতে পারেন? আমি তো বিশ্বাস করতে পারছি না। কারণ সংস্কার করার জন্য যে ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা দরকার, সেই এই সরকারের অধিকাংশ উপদেষ্টাদের সেটি নাই। নির্বাচন, ন্যূনতম সংস্কার ছাড়াও অবশ্যই সংস্কার হতে হবে, কিন্তু সেই সংস্কার করার জন্য অভিজ্ঞ মানুষদের দরকার। আমরা 30 সেকেন্ডে শেষ করে দিই, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। আমরা বারবার বলেছিলাম যে রাজনৈতিক অভিজ্ঞ লোকদেরকে এই সরকারে নিয়োগ দেন। আমরা বলেছিলাম যে বিপ্লবী সরকার গঠন করেন, সবার অংশীদারিত্বে সরকার গঠন করেন। গণ অধিকার পরিষদের প্রতিনিধিকে, বিএনপির প্রতিনিধিকে, আপনি সবাইকে মাইনাস করে শুধুমাত্র কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আপনি একটি সরকার গঠন করেছেন, একটি ক্লাব গঠিত হয়েছে, আর আপনি বলছেন যে তারাই সব সংস্কার করবে। রাজনৈতিক দলগুলো, তাই মনে করি এটি অত্যন্ত পজিটিভ একটি দিক। তারা বলছে যে আমরা সংস্কার করতে চাই, যে চিন্তা তাদের মাথার মধ্যে ঢুকেছে, এটাকে সাধুবাদ না জানিয়ে তাদেরকে যদি আপনি কটাক্ষ করেন, তাহলে তো সেটি হবে না, আমরা মেনে নিব না। স্নিগ্ধারের জন্য আপনার কাছে একটু আসতে চাই, আসলে মানে এইটিকে যে সৈয়দা রিজওয়ানা হক বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কারই করে তাহলে 53 বছর তাহলে হলো না কেন, এমন একটা প্রশ্ন রেখেছেন, আপনি কি মনে করেন? না দেখুন, আমি আসলে এটি বলতেই চাই যে আমি প্রথমে থেকেই একটা কথা বলতে চেয়েছি যে আপনার কোন বিষয় নিয়ে আমি অ্যাড্রেস করব আর কোন বিষয়টাকে অ্যাড্রেস করব না, এটি কিন্তু আমাদের খুব জানা প্রয়োজন। মানে আপনি যে কোনো উপদেষ্টাই যে কোনো বিষয় নিয়ে কথা বলে ফেলছেন, এটার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়াটাও উচিত, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনি যদি বলেন যে এই কথাটা যে একেবারে অযৌক্তিক, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে এটি সত্য যে আপনার যদি আমরা রাজনৈতিক দল থেকেই, কোনো না কোনো রাজনৈতিক দল তো ছিল যে না তা তো না, কিন্তু সংস্কার হয়নি, একেবারেই হয়নি তাও কিন্তু না, এটাও কিন্তু না, হয়েছে, অত্যন্ত ধীর গতিতে হয়েছে, অথবা যা হয়েছে যে এসেছে তার সুবিধা মতো করে সংস্কার করেছে। সংস্কার হয়নি গল্পটা এরকম না, এটা হচ্ছে এক। কিন্তু এই কথাটা বলার যৌক্তিকতা ওখানে চলে যায় যে এই কথাটা এক অর্থে যারা রাজনীতিবিদ আছেন তাদের যে একটা অবদান, সেটাকে এক ধরনের অস্বীকার করার প্রবণতাটা এই কথার মধ্যে দেখা যায়। এটা হচ্ছে সমস্যাজনক, এটা হচ্ছে আমি মনে করি। অর্থাৎ কথাটাকে আমি এক বাক্যে ভুলও বলতে চাই না, আবার কথাটা যে খুব বেশি গ্রহণযোগ্য একটা বক্তব্য সেটিও আমার কাছে মনে হয় না। এক্ষেত্রে আমি একটা কথা বলতেই চাই যে দেখুন, যেমন মনে করেন রাশেদ যে কথাটা বলছেন যে আন্দোলন, আমি
আমি এটাও বলতে চাই যে আন্দোলনকারীদেরকেই দিয়ে সরকার হতে হবে, এটাও আসলে আমি মনে করি না। কারণ দেখেন এটাও তো আমি বুঝি, যারা এই সরকারে থাকবে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। রাজনীতিবিদরা তো তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা থাকে যে আমি এমপি ইলেকশন করব বা আমি ফার্দার ইলেকশনে করব, তো সেই জায়গাটা থেকেও তো একটা বিবেচনার বিষয় থাকে। আবার আন্দোলন করা, রাজপথের আন্দোলন করা আর সরকার চালানো কিন্তু এক জিনিস না। ঠিক যেমন এখন যারা সরকার চালাচ্ছেন তাদের অনেকেরই যে প্রিভিয়াস অভিজ্ঞতা নাই, এটি যেমন সত্য, একইভাবে যে শিক্ষার্থীরা আমার আন্দোলন করেছে তাদের অনেক অবদান আছে, অবশ্যই সত্য, তাদেরও কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। তারা কি খারাপ চালাচ্ছে? যারা আন্দোলন করেছে, যারা এখন সরকারে আছে, তারা কি খারাপ চালাচ্ছে? খারাপ বা ভালোর প্রসঙ্গে আমি যাবই না, বরঞ্চ আমি যেটি বলবো আমার দেশ কিন্তু এখনো স্টেবলই না, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। আমার দেশের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী স্টেবল না, প্রত্যেক দিন কোনো না কোনো ঘটনা ঘটছে। আপনি দেখেন রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করতে পারছি না, কিন্তু তার মানেটা কি? আপনি কিন্তু এই সরকারটি বিশ্বাস করেন রাজনৈতিক সাপোর্টটা না থাকলে এই সরকার কিন্তু অত্যন্ত নড়বড়ে, এটি বাস্তবতা। কাজে খারাপ ভালো প্রসঙ্গ তো পরে, আগে তো আপনার একটা স্টেবিলিটি লাগবে। আসবো আপনার কাছে। জি প্রিয় দর্শক, বিরতি থেকে এসে আবারও ফিরছি আলোচনায়। দেশ সন্ধানে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেখেন, আমার স্পষ্ট কথা সেটি হলো একটি রোডম্যাপ প্রকাশ করতেই হবে। আপনি শুধুমাত্র সংস্কার এই বাহানা করে আপনি যদি রোডম্যাপ প্রকাশ না করেন তাহলে কিন্তু সন্দেহ তৈরি হবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেন যে তারা এক ধরনের বাহানা তৈরি করছে, সংস্কারের বাহানা, রোডম্যাপ প্রকাশ না করে। সেদিন আওয়াজ কিন্তু আছে, তারা চাইলে কিন্তু একটি রোডম্যাপ দিয়ে দিতে পারতো যে আমরা 2 বছর থাকতে চাই, আমরা 1.5 বছর থাকতে চাই, আমরা 1 বছর থাকতে চাই। কিন্তু তারা কোনোভাবে স্পষ্ট করছে না। কোনো কিছু কিন্তু আনলিমিটেড ভালো না। আপনি শেখ হাসিনা আনলিমিটেড ছিল, এই কারণে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়েছে। এখন এই সরকার যদি মনে করে আমরাও আনলিমিটেড থাকবো, হ্যাঁ, তাহলে কিন্তু আরও সমস্যা তৈরি হবে। এমন হইতে পারে ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছে তাদের বিরুদ্ধেও সে ধরনের আন্দোলন হতে পারে। আপনি দেখেন যে উপদেষ্টারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কেন? আপনারা সংস্কারের জন্য গিয়েছেন, রাজনৈতিক দলগুলোকে ইঙ্গিত করে কোনো বক্তব্য কোনো উপদেষ্টা দিতে পারেন না। একজন মুখপাত্র তৈরি করেন, সেই মুখপাত্র সমস্ত বক্তব্য দিবে, সকল উপদেষ্টার বক্তব্য সেই মুখপাত্র দিবে। আজকে রেজওয়ানা আপা কেন কথা বলবে, নাহিদ সাহেব কেন কথা বলবে, আসিফ নজরুল স্যার কেন কথা বলবে? একমাত্র প্রধান উপদেষ্টা কথা বলতে পারেন, কারণ তার বক্তব্য সবার বক্তব্য। কিন্তু যখন আমরা দেখলাম যে শিক্ষা উপদেষ্টা বলছেন যে আমরা আগামী বছরে নতুন সরকার পেতে যাচ্ছি, এটি আমার ব্যক্তিগত মতামত, এবং একই সাথে আমরা দেখলাম যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব তিনি বলছেন যে 26 সালের মাঝামাঝি সময় ইলেকশন হবে। হোয়াট ইজ দিস? একজন বলছেন 25 সালে নতুন সরকার পাচ্ছি, আরেকজন বলছেন 26 সালের মাঝামাঝি নতুন সরকার পাচ্ছি। এই যে তাদের র্যান্ডম বক্তব্য জাতিকে বিভ্রান্ত করছে, এবং রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে নাহিদ ইসলামের যে বক্তব্য যে তারা নির্বাচন নিয়ে তৎপর হয়ে পড়েছে এবং দলগুলো তারা নির্বাচন চাওয়ার কারণে সংস্কার কাজে বাধা তৈরি হচ্ছে, পরবর্তীতে অবশ্যই বলা হচ্ছে যে এটি নাকি ভুল বক্তব্য। তো যখন সমস্ত মিডিয়াতে হেডলাইন হলো, যখন 2 দিন 24 ঘন্টা পার হয়ে গেল, তখন আপনি এর মাঝখানে কোনো বক্তব্য আসলো না। হঠাৎ করে যখন বিএনপির মহাসচিব সমালোচনা করলো, আমরা সমালোচনা করলাম, সবাই প্রতিবাদ জানালো, তখন আপনি কি করলেন যে তাকে আপনি সরিয়ে দিলেন। এটি তো আওয়ামী লীগের মতন, মানে ওই প্রধান ব্যক্তির দায় কর্মচারীর উপর চাপিয়ে কর্মচারীকে শাস্তি দিলেন। এটি কোনোভাবে আসলে কাম্য না। আমরা মনে করি এই সরকারের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে একটি রোডম্যাপ দেওয়া, এবং রোডম্যাপ দেওয়ার মাধ্যমে অন্তত রাজনৈতিক দলগুলোকে শান্ত রাখা। অন্যথায় যে একজন উপদেষ্টার এক রকম বক্তব্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু অস্থির করে তুলছে, এর দায় কিন্তু একমাত্র উপদেষ্টাদের। এবং এই যে দেখেন, আমি আগেই বলেছি যে সবথেকে দুর্বল ব্যক্তিদের নিয়ে কিন্তু উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে সবথেকে দুর্বল সরকার কিন্তু বিপ্লবের পরে গঠন করা হয়েছে। এই জন্যই কিন্তু এত সমস্যা। এখনো পর্যন্ত আপা যেটি বললেন যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই, শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করে নাই, আওয়ামী লীগের হাইকমান্ডের একজনকে গ্রেপ্তার করে নাই, শেখ হাসিনাকে, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা ছিল তাদেরকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি আমরা দেখছি যারা আহত হয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত সুচিকিৎসা পুরোপুরি দেওয়া হয়নি, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি, শহীদের তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয়নি, যোদ্ধাদের তালিকা তৈরি করা হয়নি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র, এগুলো কিন্তু সরকার মোকাবেলা করতে পারছে না। অর্থাৎ সরকারের অনেক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাগুলো থাকার একটি মাত্র কারণ হলো যে যারা যোগ্য ব্যক্তি তাদের নিয়ে আসলে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়নি, যারা বিপ্লবে অংশ নিয়েছে তাদের যথাযথ প্রতিনিধিদের মাধ্যমে এই সরকার গঠন করা হয়নি। 71-এর পরে আমি শেষ করে দিচ্ছি, 71-এর পরে যে ভুলটি হয়েছিল যে আওয়ামী লীগ এবং শেখ মুজিব তাদের নেতৃত্বে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল। আমরা মনে করি যে কিছু বন্ধু বান্ধব এবং কিছু এনজিও কর্মী এবং যারা বিপ্লবের একটি পক্ষ
তাদেরকে নিয়েও কিন্তু এইবার ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। সংস্কারের নামে তালবাহানা, কিংস পার্টি গঠনের পায়তারা, এটি জনগণ কোনোভাবে মানবে না। রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, ইতিমধ্যে কিন্তু আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি, আমরাও সংস্কার করতে চাই এবং সেক্ষেত্রে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা এতটুকু স্পষ্টভাবে বলতে চাই যে সরকারের সমালোচনা করা মানেই এই নয় যে সরকারের পদত্যাগ দাবি করা। আমরা সরকারকে সহযোগিতা করছি, সরকারের দুর্বলতাগুলো নিয়ে কথা বলছি এই কারণে যে সরকার যাতে সঠিক পথে থাকে। ধন্যবাদ। স্নিগ্ধা রেজওয়ানা, আমার হাতে একদম সময় খুবই কম, শেষ কথা কি বলবেন? নির্বাচন কবে চান বা সংস্কার? নির্বাচনের ব্যাপারে আসলে বলার কিছু নাই, বলার একটাই আছে, দেখুন অনেক রক্তের বিনিময়ে অনেক কিছুর পরে আমরা একটি স্বৈরশাসককে দূর করতে পেরেছি এবং অনেকের অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারের কাছেই আমরা আছি। আমাদের বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়, এটি যেমন সত্য, সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেটিও সত্য। তার থেকে একটু বলেই শেষ করব, রাষ্ট্র পরিচালনা করার জন্য দেশের প্রতিটি জনগণ, রাজনৈতিক দল, মিডিয়া, আমাদের লেখক, আমাদের সাহিত্যিক, আমাদের যাবতীয় জায়গাতে প্রত্যেকের মনকে সংস্কার করা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ স্নিগ্ধা রেজওয়ানা, রাশেদ খান দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।